now, next another one is a CNN LSTM combination, and this is a CNN LSTM combination. And of course, where the CNN has been applied for extracting the features, and the second level LSTM has been applied approach. And in this model, and this paper was also published for the Energy Journal, and Energy Journal is very established. And it is also that combination of CNN and LSTM is everything. The energy sources that are active, alternate resources. Accurate energy forecasting is actually a challenging problem. Enel and DI-based renewable energy forecasting model consists the grid operator related to managing the system. CNN LSTM model is আজকে বেসিক্যালি আমরা যেটা দেখছি যে মানে এখানকার যে সেমিনারটা সেটা নিউ বেঙ্গল কনসাল্টিং আর ফিউচার ফর নেচার ফাউন্ডেশনসের উদ্যোগে এখানে সেমিনারেতে আমরা রিসাইক্লিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাথে কিভাবে আমাদের গ্রিন এনার্জি এটাকে নিয়ে ডিসকাশনস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং মানে বিভিন্নভাবে কিন্তু তার প্রভাব আমাদের বিভিন্ন সময় আমাদের প্রত্যেকে আমরা সেটা অনুভূত হয়েছি। কখনো দেখেছি অতিবৃষ্টি, কখনো দেখছি কোথাও সাংঘাতিকভাবে খরা হয়েছে এবং সেটা আমাদের ফুড সিকিউরিটির ওপরও ভীষণভাবে প্রভাব ফেলছে। সুতরাং এই কাটিং এজ টেকনোলজি যেটা আমরা সকলেই কিন্তু এখন জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কিভাবে আমাদের এনভায়রনমেন্টের কাজেতে লাগানো যায়, সেখানে আমরা ডিসকাশনস করছি ওয়েস্ট রিসাইক্লিং নিয়ে। অ্যাট ইভেন আমরা জানি যে ফুড সিকিউরিটির যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের কিভাবে ইনসেক্টগুলো বিভিন্ন সময় আমাদের যে ফিল্ডগুলো আছে আমাদের চাষবাস হয় যেখানে, কারণ ভারত হচ্ছে পশ্চিমবঙ্গ সাধারণত হচ্ছে চাষ প্রধান, কৃষি প্রধান। এখানে কিন্তু আমরা জানি যে ইনসেক্ট একটা বিশাল বড় একটা সেক্টর। এবার এই ইনসেক্টগুলো যদি আমাদের প্যাটার্নগুলো আমরা এআই দিয়ে যদি জানতে পারি, সেটা বুঝতে পারি, সেটা কিন্তু আমাদের একটা গবেষণার একটা বিশাল ক্ষেত্র খুলে দেবে এবং আমাদের যে কত ফসল নষ্ট হয় সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল কাজ বা গবেষণা করা সম্ভব। কিন্তু এছাড়াও আমরা গ্রিন এনার্জি যেটা আরও আমাদের একটা মানে গবেষণার এবং বিভিন্ন জায়গায় কাজের একটা ক্ষেত্র, কারণ আমরা দেখেছি যে COP29 যেটা হয়েছে সেখানে কিন্তু ফসিল ফুয়েলস কিন্তু এখন একেবারে ইউজের জন্য আমরা চাইছি না, কারণ কার্বনের মাত্রা ভীষণভাবে বেড়ে যায়। কারণ ফসিল ফুয়েলসে আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা দেখেছি যে আমরা গাড়ি ব্যবহার করছি এবং আমাদের ভারতের মতো দেশে কিন্তু আমরা অনেকটা স্কুটি বা টু হুইলার্সের উপর ডিপেন্ডেন্ট। আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশনস সেখানে আমরা অনেক সময় ফোর হুইলার ছাড়াও প্রচুর পরিমাণে টু হুইলার্স ইউজ করি এবং এই কারণে যে এত পরিমাণ যে আমরা ফসিল ফুয়েলস ইউজ করছি তার জন্য কিন্তু আমাদের এই বাতাসে কার্বনের মাত্রা ভীষণভাবে বাড়ছে। যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য কিন্তু মেইন দায়ী আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো, এবং ওই গ্রিন হাউস গ্যাসগুলো যখন একসাথে এসে এই সমস্ত অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো থেকে এসে মিশে সেটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। এবং আমরা জানি যে পপুলেশনস তো বাড়ছে, মানে যত দিন যাচ্ছে পপুলেশনস বাড়ছে, তাহলে এই কাটিং এজ টেকনোলজি এআইগুলোকে আমরা কিভাবে এআই টেকনোলজিগুলোকে কিভাবে এনভায়রনমেন্টের কাজে লাগাতে পারি। সুতরাং আজকে আমরা সোলার প্যানেলের কথা শুনি, এই সোলার প্যানেলগুলো কিভাবে গ্রিডেতে আমাদের এনার্জিগুলোকে স্টোর করা যায়, যাতে বহু জায়গা আছে এখনো ইলেকট্রিসিটি পৌঁছয়নি, সেখানে কিন্তু এই এআই এর মাধ্যমে আমরা সেগুলোকে ট্রেস করা এবং সেই গ্রিডের মাধ্যমে সেই জায়গাগুলোকে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া, এটাই কিন্তু লক্ষ্য। আর গ্রিন এনার্জি কিন্তু কোনো একটা পার্টিকুলার এনার্জি না, এটা হচ্ছে ফসিল ফুয়েল এনার্জিটাকে রিপ্লেস করা। সেটা কি দিয়ে? উইন্ড এনার্জি দিয়ে। অ্যাট ইভেন আমরা হাইড্রোথার্মাল এনার্জি নিয়ে আমরা কথা বলি, হাইড্রোথার্মাল এনার্জিকেও আমাদের ইউজ করা যেতে পারে, আমরা উইন্ড এনার্জিকে ইউজ করতে পারি। কারণ আমরা দেখি যে আমাদের মানে যখন বাতাসের স্পিডগুলো যেগুলো থাকে এগুলো আরও গবেষণার বিষয় এবং সেখানটায় মানে আমাদের ইয়াং জেনারেশনসকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আরও রিসার্চ করতে হবে যে এই এআই টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে এই উইন্ড এনার্জির যে এনার্জি প্রডিউস করার যে ক্ষমতা সেগুলোকে কিভাবে স্টোর করে রাখতে পারি ফর আওয়ার ফিউচার পারপাস। কারণ এটা আমাদের
বুঝতে হবে যে পৃথিবীর মাদার নেচারের যে সমস্ত ন্যাচারাল যে এটা আছে সেটা কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং সেটাকে রিফিল করা দরকার, এবং সেটা কিন্তু ফসিল ফুয়েলস দিয়ে রিফিল নয়, এটাকে আমাদের সবসময় আমাদের রিপ্লেসেবল যে এনার্জি, গ্রিন এনার্জি দিয়েই কিন্তু আমাদের রিপ্লেস করতে হবে। গত সপ্তাহেই কলকাতাতেই সাসেক্স ইউকে থেকে একজন প্রফেসর এসেছিলেন, ডক্টর টুল। উনি একটা দারুণ একটা কনক্লুশনের কথা বললেন, অনেক গবেষণা করে। উনি বললেন ক্লাইমেট চেঞ্জ অনেক দ্রুত হচ্ছে। 2, গরম দেশে বেশি এফেক্ট করছে ঠান্ডা দেশের তুলনায়, এবং 3, গরিব দেশে বেশি এফেক্ট করছে। গরম দেশ গরিব দেশ মানে সিঙ্গাপুর আর ভারতবর্ষের কথা ভাবুন, দুটোই বিষুব রেখার কাছাকাছি গরম দেশ, কিন্তু যেহেতু ভারতবর্ষ গরিব সুতরাং তার উপর এফেক্টটা অনেক বেশি পড়ছে। অনেক অঙ্ক করে স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়েছেন। আমরা বলতে চাইছি এই গরিব দেশ, গরম দেশ, আমাদের আরও তৎপর হওয়া উচিত পরিবেশের জন্য। ইতিমধ্যে কিন্তু ঘরের কাছে চলে এসছে। আইলা বলুন, আমফান বলুন, ফনা বলুন, কত কি আজকাল সাইক্লোন হচ্ছে। আমাদেরই উত্তরের সিকিমে গ্লেশিয়ার গলে গেল, আর্কটিকে না, সিকিমের কাছে হিমবাহ গলে গেল, এবং তাতে তিস্তায় এমন বন্যা হলো 200 জন প্রাণ হারালেন। আমাদেরই সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপে মাত্র 10 বছরে 1/3 সমুদ্রের গর্ভে চলে গেল, সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে। আর কেরালা খুব দূরে নয়, এই উষ্ণায়নের জন্য আরব সাগর থেকে এত বাষ্প হচ্ছে, এমন বৃষ্টি হলো যে সেখানে কাদাতে ডুবে 200 জন মারা গেল। এগুলো কিন্তু ঘরের কাছে চলে আসছে। সুতরাং আমাদের তৎপর হতে হবে, অ্যাওয়্যার হতে হবে, তার জন্যই আমরা সেমিনারগুলো করছি। আর এদিকে ইউএস, এটা সবচেয়ে বড় কান্ট্রি, তার যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি তো প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন। উনি তো বলেছেন আমি ক্লাইমেট মানি না, তাহলে আমাদের বাঁচাতে হবে, আমেরিকা আমাদের বাঁচাবে না। তাহলে কি করতে হবে? টেকনোলজির সাহায্য নিতে হবে। এই জন্য আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুধু তাই নয়, অন্যান্য ইমার্জিং টেকনোলজি যত আছে এক্ষুনি ভারতবর্ষে, কারণ ভারতবর্ষে গরম দেশ, ভারতবর্ষ গরিব দেশ, আমাদের এক্ষুনি না করলে আমাদের সব বাড়ির ঘর কলকাতা পর্যন্ত জলের তলায় ডুবে যাবে, বেশি দিন নয়। সুতরাং সবাই মিলে চেষ্টা করতে হবে। আমরা দেশ বিদেশের জ্ঞানী বিজ্ঞানী লোকরাদের ডেকে কি করা যায় এই নিয়ে